আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদি হাসান মুরাদ। আজকে অ্যাডমিশন এবং এইচএসসির এমসিকিউ ইনফোর ক্লাসের জন্য কেমিস্ট্রি ফার্স্ট পেপার ইউনিট 4 মানে রাসায়নিক পরিবর্তন অধ্যায়টা শুরু করলাম। আজকে হবে প্রথম ক্লাস, তো চলো শুরু করা যাক। কেমিক্যাল চেঞ্জ বা রাসায়নিক পরিবর্তন অধ্যায়টা কিন্তু অনেক বড় বিস্তর, তো সেটাকে আমরা ছোট করার জন্য, ভালোভাবে বোঝার জন্য দুইটা পার্টে ভাগ করছি। একটা হচ্ছে পার্ট 1 আর একটা হচ্ছে পার্ট 2। পার্ট 1 এর জন্য কিছু টপিক আছে, পার্ট 2 এর জন্য কিছু টপিক আছে। এখানে টপিক দেখা যাচ্ছে অনেকগুলো, কিন্তু টপিকে ভাগ করার ফলে প্রত্যেকটা টপিকের পড়া খুব অল্প অল্প হয়ে গেছে, যার ফলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো এখানে পার্ট 1 এ টপিক আছে 7টা এবং পার্ট 2তে টপিক আছে 12টা। তো পার্ট 1 এর টপিকের ভিতরে আজকে আমরা প্রথম 3টা টপিক নিয়ে আলোচনা করব। গ্রিন কেমিস্ট্রি, একমুখী ও উভয়মুখী বিক্রিয়া এবং রাসায়নিক সাম্য অবস্থার কিছু অংশ নিয়ে আজকে আলোচনা করব। তো 1 নম্বর টপিকের শুরু করা যাক। 1 নম্বর টপিকে কি বলা আছে? গ্রিন কেমিস্ট্রি। এখন গ্রিন কেমিস্ট্রি বলতে কি বুঝছি আমরা তো সবুজ বলতে বোঝাই, কোনো শান্তির প্রতীক বলতে সবুজকে বোঝাই। তো গ্রিন কেমিস্ট্রি মোটা কথায় বলতে গেলে ভালো রসায়ন, মানে রসায়নের ভালো দিকগুলো কিভাবে আমরা উপস্থাপন করব সেগুলো এখানে দেখব। আমাদের সবচেয়ে ক্ষতিকর পদার্থ কোনটা? কয়লা। আমরা জানি যে কয়লা পোড়ালে এটা পরিবেশে ক্ষতি করে, কিন্তু কীভাবে ক্ষতি করে এখন সেটা জানতে হবে। কয়লাতে থাকে কি সেটা আগে আমাদের বুঝতে হবে। কয়লাতে থাকে কার্বন প্লাস সালফার, মানে কয়লাকে ভাঙলে পোড়ালে আমরা কার্বন এবং সালফার পাবো। এই কার্বন থেকে উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড এবং সালফার থেকে উৎপন্ন হয় সালফার ডাই অক্সাইড। তো দুটো কি ক্ষতিকারক পদার্থ, দুটাই কি ক্ষতিকর পদার্থ বা বায়ু দূষক বলা যায়। এখন কিভাবে ক্ষতি করে? কার্বন ডাই অক্সাইড কিভাবে ক্ষতি করে আমাদের? এটা গ্লোবাল ওয়ার্মিং ঘটায়। গ্লোবাল ওয়ার্মিং। এবং সালফার ডাই অক্সাইড প্রকৃতিতে কিভাবে ক্ষতি করে? অ্যাসিড বৃষ্টি ঘটায়, অ্যাসিড রেইন। এখন আমাদের একটা জিনিস জেনে রাখতে হবে যে অ্যাসিড বৃষ্টি কোন কোন বায়ু দূষকের ফলে হয়। তা সেগুলো আছে তিনটা আমাদের এমসিকিউ আসে। একটা হচ্ছে সালফার ডাই অক্সাইড, একটা হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড, আর একটা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড। ওই তিনটার নাম আমাদের মনে রাখতে হবে। এই তিনটা নাম গুরুত্বপূর্ণ খুবই, তো আমরা একে হাইলাইট করে রাখি। আচ্ছা, তাহলে আমাদের এখানে আরেকটা জিনিস জানতে হবে যে অ্যাসিড রেইনের একটা পিএইচ মান আছে। অ্যাসিড বৃষ্টির পিএইচ এটা হবে 5.61 কম হতে হবে, মানে 5.61 সমান বা বেশি হলে সেটাকে অ্যাসিড বৃষ্টি বলা যাবে না, কিন্তু 5.61 কম যদি হয় কোনো বৃষ্টিতে পিএইচের পরিমাণ, তখন সেটাকে অ্যাসিড বৃষ্টি বলা যাবে। এবং অ্যাসিড বৃষ্টি কার কার ফলে হয়? সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড। তো কার্বন ডাইঅক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড এদের কিছু লিমিটিং ভ্যালু আছে, যে ভ্যালুটাকে বলা হয় টিএলভি। টিএলভিতে কি বলা হয়? টোটাল লিমিটিং ভ্যালু বা সর্বোচ্চ গ্রহণযোগ্য মাত্রা। একটা উপাদানের গ্রহণযোগ্য মাত্রা কতটুকু সেটা এই মান দ্বারা বোঝা হয়। তাহলে এটা হচ্ছে সর্বোচ্চ গ্রহণযোগ্য মাত্রা। তাহলে যে কতটুকু মান পর্যন্ত একটা পদার্থকে আমরা বা উপাদানকে গ্রহণ করব, যে তার বেশি হলে সেটা ক্ষতিকর,
কিন্তু তার কম হইলে ক্ষতিকর না। ঠিক তেমনই কার্বন ডাইঅক্সাইডের গ্রহণযোগ্য মাত্রা বা টিএলভি হচ্ছে 350 ppm এবং সালফার ডাইঅক্সাইডের গ্রহণযোগ্য মাত্রা হচ্ছে 0.05 ppm। মানে এই দুইটা মানের বেশি ppm হইলে তখন কার্বন ডাইঅক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড পরিবেশের জন্য ক্ষতিকারক হবে, এর নিচে হলে পরিবেশের জন্য ক্ষতিকারক হবে না। এই মানটাকে বা টপিকটাকে বোঝার জন্য আমাদের টিএলভি মানটা জানতে হয়, সর্বোচ্চ গ্রহণযোগ্য মাত্রা। তো আমরা জানলাম কার্বন ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড এগুলো কি আমাদের পরিবেশের জন্য ক্ষতিকারক, আর অনেকগুলো ক্ষতিকারক উপাদান আছে। তো এইসব ক্ষতিকর বা দূষিত বায়ু দূষক করে ক্ষতিকর উপাদান থেকে রক্ষা করার জন্য পল অ্যানাস্টাস অ্যান্ড ওয়ার্নার নামক দুইজন বিজ্ঞানী আছে। এরা 12টি নীতি প্রণয়ন করে, মানে গ্রিন কেমিস্ট্রির 12টি নীতি প্রণয়ন করে। যে এই 12টি নীতি যদি কেউ তার প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে মেনে চলে তাহলে সে প্রোডাক্ট থেকে পরিবেশের কোনো ক্ষতি হবে না। তো এই 12টি নীতি আমাদের অহরহ এমসিকিউতে এসে যায়। তো আমাদের 12টি নীতিকে ছন্দর মতন করে মনে রাখতে হবে, কবিতার মতন করে, যাতে কোথাও ভুল না হয়। তো এই 12টা নীতিকে আমরা এইভাবে লিখছি 6টা লাইনে, প্রত্যেকটা লাইন 2টা করে নীতি আছে। শুরুতে বলা আছে ন্যূনতম ঝুঁকি, ন্যূনতম উপজাত। এটা মনে রাখা এইভাবে বলবে, ন্যূনতম ঝুঁকি, ন্যূনতম উপজাত, নিরাপদ কেমিক্যাল, নিরাপদ দ্রাবক, নবায়নযোগ্য কাঁচামাল বজ্রের বধ, করবে দূষণ নিয়ন্ত্রণ, দুর্ঘটনা প্রতিরোধ, অ্যাটম ইকোনমির প্রভাবকীয় ক্ষমতা, প্রাকৃতিক রূপান্তর, শক্তির দক্ষতা। এভাবে আমাদের মনে রাখতে হবে। তো এখানে একটা জিনিস আমাদের ইম্পর্টেন্ট, যে এই শব্দগুলোর বাইরে কোনো শব্দ দিলে সেই অপশনটা ইনভ্যালিড হয়ে যাবে। যেমন এখানে নিরাপদ দ্রাবক আছে না, অনেক সময় এমসিকিউতে অপশনে 4টা দিবে, দিয়ে এখানে বলবে যে নিরাপদ দ্রাবকের জায়গায় বলবে নিরাপদ দ্রবণ। নিরাপদ দ্রবণ যদি অপশনে থাকে তাহলে সেটা অ্যান্সার হবে? তাহলে এটা অ্যান্সার হবে না, দ্রবণ লেখা যাবে না। দ্রবণটা হবে না, ক্রস। ঠিক একইভাবে এখানে নবায়নযোগ্য কাঁচামাল আছে। আমরা জানি নবায়নযোগ্য কাঁচামাল কি 12টি নীতির ভিতরে একটা নীতি, কিন্তু আমাদের এমসিকিউ অপশনে যদি বলে দেয় যে কম কাঁচামাল কিংবা অন্য কোনো অপশন দেয়, যেমন এটা হবে নট, যে নবায়নযোগ্য কাঁচামালের এখানে বলে দিল প্রাকৃতিক কাঁচামাল, অথবা আবার বলবে যে কম কাঁচামাল। মানে কি নবায়নযোগ্য কাঁচামাল মানে নবায়নযোগ্য কাঁচামালই অপশনে থাকতে হবে। যদি প্রাকৃতিক কাঁচামাল বা কম কাঁচামালের কথা উল্লেখ করা হয় তার মানে এটাও অপশনে অ্যান্সার দেওয়া যাবে না। তো এই দুইটা রেড অ্যালার্ট, দুটো মনে রাখতে হবে, বাকিগুলো মনে রাখা লাগবে একইভাবে। তো আমরা পরের স্লাইডে যাই, দেখি। আচ্ছা, একটু আগে আমরা কি দেখলাম, এই যে 12টা নীতির ভিতরে একটা নীতি হচ্ছে অ্যাটম ইকোনমির, মানে অ্যাটম ইকোনমির মানটা ঠিক থাকতে হবে। তো এখন আমাদের এই রাসায়নিক পরিবর্তনের 2টা পার্ট আছে, একটা হচ্ছে অ্যাটম ইকোনমি, আরেকটা হচ্ছে ই ফ্যাক্টর। এই অ্যাটম ইকোনমি এবং ই ফ্যাক্টরের মাধ্যমে আমরা নির্ণয় করতে পারবো যে একটা বিক্রিয়া কতটুকু ভালো, কতটুকু খারাপ, পরিবেশের জন্য কতটুকু উপকারী, কতটুকু ক্ষতিকারক। তা অ্যাটম ইকোনমি বোঝার জন্য আমাদের একটা বিক্রিয়া ধরে নেই। যেমন ধরো এ এবং বি দুইটি বিক্রিয়ক বিক্রিয়া করে সি নামক একটা উৎপাদ তৈরি করলো এবং ডি নামক একটি বজ্র তৈরি করলো। এটা আমাদের মেইন উৎপাদ, আর বাকিটা কি হবে? বজ্র। এখন এই অ্যাটম ইকোনমি বলতে বোঝায় কোনো বিক্রিয়া কতটুকু গ্রিনার বা কোনো বিক্রিয়া কতটুকু পরিবেশের জন্য উপকার, মানে ক্ষতিকর নয়। এটা বোঝার জন্য অ্যাটম ইকোনমির সূত্রটা আমাদের জানতে হবে। অ্যাটম ইকোনমি ইকুয়াল টু কাঙ্ক্ষিত উৎপাদের ভর। এখানে আমাদের ভর নিয়ে অঙ্ক করতে হবে,
কাঙ্ক্ষিত উৎপাদ এই বিক্রিয়ার ভিতরে কোনটা? এই যে সি নামক বিক্রিয়ক উৎপাদটা আর কি। এবং কী দ্বারা ভাগ দিব? বিক্রিয়কের মোট ভর অথবা উৎপাদের মোট ভর। বিক্রিয়কের মোট ভর বলতে কি বোঝাচ্ছে? এই যে বিক্রিয়ক সমূহের সবগুলোর ভরের যোগফল, এটা দিয়ে ভাগ করলেও হবে, অথবা এই উৎপাদে যতগুলো থাকবে সবগুলো উৎপাদের মোট ভরের যোগফল, সেইটাকে করে আমরা কী করতে হবে? 100 দ্বারা গুণ করতে হবে। তাহলে কি অ্যাটমিক ইকোনমির পার্সেন্টেজটা আমরা আমাদের কাছে আসবে। তো এটা আরও ভালোভাবে বোঝার জন্য আমাদের একটা ম্যাথ দেখতে হবে। তো এই ম্যাথটা দেখি। বিক্রিয়ায় কি বলছে? যে এটা একটা বিক্রিয়ক, সোডিয়াম হাইড্রোক্সাইড একটা বিক্রিয়া করে ইথানল তৈরি করছে এবং সোডিয়াম ব্রোমাইড তৈরি করছে। বলছে কি অ্যাটম ইকোনমি কত? আমাদের অ্যাটম ইকোনমি বের করতে হবে। অপশনে দেওয়া আছে কতগুলো মান। তা আমরা সূত্র মতো কি জানি? অ্যাটম ইকোনমি ইকুয়াল টু, উপরে কি থাকে? এই যে কাঙ্ক্ষিত উৎপাদের ভর। কাঙ্ক্ষিত উৎপাদ কোনটা আমাদের? CH3 CH2 OH। ইথানল আমাদের কি কাঙ্ক্ষিত উৎপাদ। তাহলে এই কাঙ্ক্ষিত উৎপাদের ভরটা আমাদের আগে বের করে নিতে হবে। এখানে কার্বন আছে কয়টা? 2টা। 2 ইন্টু কার্বনের ভর 12 প্লাস হাইড্রোজেন আছে কয়টা? 6টা। তাহলে 6 ইন্টু 1 প্লাস অক্সিজেন আছে একটা, অক্সিজেনের ভর 16। এখানে আমাদের ক্যালকুলেশন আগাই। 24 প্লাস 6 প্লাস 16, তাহলে সবগুলো যোগ করলে আমাদের মান আসে 46। তা আমরা কাঙ্ক্ষিত উৎপাদের মান কোথায় লিখব? উপরে। তা 46 উপরে লিখলাম। এবং নিচে কি লিখব? বিক্রিয়কের মোট ভর অথবা উৎপাদের মোট ভর। এখানে আমরা উৎপাদের মোট ভর নেই। উৎপাদ মানে কি বোঝাচ্ছে? CH3 CH2 OH এর সাথে সোডিয়াম ব্রোমাইড, এই সবগুলোর ভরের যোগফল। তা CH3 CH2 OH এর ভর আমরা তো বের করছি একবার। এখন সোডিয়াম ব্রোমাইডের ভরটা বের করে নেই। সোডিয়ামের ভর কত হবে? 23 যোগ ব্রোমিনের ভর কত? 80, 80-র কাছাকাছি। তো এই দুটো যোগ করলে কত আসে? 103। তা নিচে কি হবে? উৎপাদের মোট ভর বা বিক্রিয়কের মোট ভর। আমরা উৎপাদের মোট ভরটা লিখি। তাহলে কি হবে? প্রথম উৎপাদ যোগ দ্বিতীয় উৎপাদ। এখন আমরা ক্যালকুলেশন আগাই নেই। এখানে কি হবে? সাথে 100% গুণন হয়ে যাবে। তো ওপরে 46 ভাগ নিচে আসে কত? 149। তো এখন ক্যালকুলেশনের সুবিধার্থে আমাদের একটু কম বেশি করে নিতে হবে। কিভাবে কম বেশি করব? অ্যাডমিশনে আমাদের যে ম্যাথগুলো দেয় সেগুলো আমাদের অ্যাজাম্পশন মেথডে বা একটু মান কম বেশি ধরে নিয়ে কাটাকাটি করতে হবে, কারণ অ্যাডমিশন টেস্টে ক্যালকুলেটর অ্যালাউড নাই। তা আমরা এখানে 49 আছে নিচে, 49কে একটু বাড়াইয়া 50 ধরে নেব, তাহলে কাটাকাটি করতে সুবিধা হবে। 46 ভাগ 150 গুণন 100%। তো এদেরকে 50 দ্বারা ভাগ করি। 50 দুগুণে 100 এবং 3 50, 150 এবং এই 3 দ্বারা 46কে ভাগ দিই, কত আসে? আমরা কি জানি? 3 15 45, কিন্তু এখানে আসে কত? 46, মানে ভাগ করলে 15-র একটু বেশি হবে। তো আমরা ধরি 15.3। আমরা ধরে নিলাম কত? 15.3। এখন এই 15.3 গুণন এই পাশে আছে কত? 2। এই দুটো গুণ করলে আসে কত? 30.6। তার মানে 30.6 এর আশেপাশে কোনো একটা মান হবে আমাদের অ্যান্সার। তো এখন আমরা অপশনে দেখতেছি খ নাম্বার কত? 30.87%। তাহলে এটা হবে কি আমাদের অ্যান্সার। তো এইভাবে আমাদের একটু মান কম বেশি করে নিয়ে আমাদের হাতে ক্যালকুলেশনটা কমপ্লিট করতে হয়। তো অ্যাটম ইকোনমি ক্লিয়ার। এখন আমরা ইফ্যাক্টর নিয়ে একটু জানবো। ইফ্যাক্টর কতটুকু পরিবেশ বান্ধব, একটা বিক্রিয়া কতটুকু পরিবেশের জন্য ক্ষতিকর
সেটা বোঝা যায়, বা পরিবেশের জন্য উপকার কিনা সেটা বোঝা যায়। এখন ইফ্যাক্টরের সূত্রটা কি? বর্জ্য ভাগ কাঙ্ক্ষিত উৎপাদ। যেমন এ প্লাস বি, এই বিক্রিয়া থেকে আমাদের আসলো কি সি প্লাস ডি। এখানে ডিটা হচ্ছে বর্জ্য এবং কাঙ্ক্ষিত উৎপাদটা কি সি, এটা কাঙ্ক্ষিত উৎপাদ। তাহলে বজ্রের ভর ভাগ কাঙ্ক্ষিত উৎপাদ করলে আমাদের কি আসবে? ই ফ্যাক্টর। ই ফ্যাক্টরের মেইন কাজটা কি? এখানে দেওয়া আছে যে ই ফ্যাক্টর যত বেশি হবে বিক্রিয়া ততই ক্ষতিকারক হবে। ওই পাশে কি দেখলাম? অ্যাটম ইকোনমি পার্সেন্টেজে আমরা বের করতাম, কিন্তু এখানে ই ফ্যাক্টরটাকে ভগ্নাংশ আকারে বের করতেছি। ই ফ্যাক্টর যত বেশি হবে বিক্রিয়া তত ক্ষতিকারক হবে, মানে পরিবেশের জন্য সেটা উপকার হবে না। তা ই ফ্যাক্টরের সূত্রটা আমরা জানলাম। এখন আমাদের ই ফ্যাক্টরকে আরও ভালোভাবে বোঝার জন্য একটা ম্যাথ করতে হবে। তো দেখো এখানে একটা ম্যাথ দেওয়া আছে। ম্যাথে এই পাশে কি বিক্রিয়া করে এই পাশে কি উৎপাদ তৈরি করছে। প্রশ্নে বলে দিছে এই প্রোপানলটা কি একটা উৎপাদ এবং এই সেলটা কি একটি বর্জ্য। বের করতে বলছে ই ফ্যাক্টর, এটা সাস্টে আসছিল। তো আমরা ই ফ্যাক্টরের সূত্রটা লিখে নেই আগে। ই ফ্যাক্টর উপরে কি থাকবে? বজ্রর ভর ভাগ কাঙ্ক্ষিত উৎপাদের ভর। এখানে আমাদের ভর নিয়ে ক্যালকুলেশন করতে হবে, ঠিক যেমন অ্যাটম ইকোনমিতে আমরা ভর নিয়ে ক্যালকুলেশন করেছি। তা বজ্র কোনটা? HCl। HCl এর পারমাণবিক ভরটা আমরা বের করে নেই, কত আসে? হাইড্রোজেনের 1 যোগ ক্লোরিনের 35.5, এই দুটা যোগ করলে আসে কত? 36.5। তাহলে বজ্রের ভরটা আমরা পাইলাম 36.5। এবং উৎপাদের ভরটা আমরা বের করি। এখানে কার্বন আছে কয়টা? 3টা। তাহলে 3 × 12 প্লাস হাইড্রোজেন আছে কতগুলো? 6টা। তাহলে 6 × 1 প্লাস অক্সিজেন আছে একটা। অক্সিজেনের ভর 16, তাহলে 16 দিলাম। এখানে 3 × 12 = 36 প্লাস 6 যোগ 16। তাহলে আমাদের টোটালি যোগ করলে আসে 36 প্লাস 6 42 যোগ 16, মানে কত আসে? 58। তাহলে 58 যাবে কোথায়? নিচে, কাঙ্ক্ষিত উৎপাদের ভর 58। এখন এখানে কাটাকাটি করা যাচ্ছে না, কিন্তু ওই সেম প্রসেস কাটাকাটি করার জন্য আমাদের মান কম বেশি করে নিতে হবে। উপরে কি দশমিক আকারে ছোট মান আছে, আর নিচে কি বড় মান আছে। তাহলে বড় মানটাকে একটু ছোট করে নিতে হবে। 36.5 ভাগ, এখানে 5 এবং 8 এই দুটার মাঝে একটা দশমিক নিয়ে আসি, তাহলে 5.8 নিলাম। তো এটা আসলে কি সত্য? না। এই সত্য করার জন্য একের সাথে 10 গুণ করে দিলাম, মানে 10 গুণন 5.8 গুণ করলেই তো 58টা পাবো। এই দুইটা গুণ করলেই তো 58টা পাবো। তাহলে সেম কথা। এখন আমরা এটা করলাম কিসের জন্য? শুধুমাত্র ক্যালকুলেশনটা হাতে করার জন্য। তা উপরে কত? 36, নিচে কত? 5.8। তো বোঝা যাচ্ছে 6কে 36 দ্বারা ভাগ করা যায়। তো 36.5কে আমরা একটু ছোট করে নিয়ে 36 ধরবো, এবং 5.8কে একটু বড় করে নিয়ে 6 ধরবো। গুণন নিচে 10 থেকে যাবে। এখন 6 দ্বারা কেটে দেই, 6 × 6 = 36। এখন থাকে কত? 6 ভাগ 10। এটার মান কত? 0.6। যেহেতু কম বেশি করে নিয়েছি, এর একটু বেশি হবে আর কি অ্যান্সারটা। তাহলে আমাদের অপশনে 0.6 আছে কোথায়? সি নাম্বারে। তাহলে সি নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার 0.63। তো আমাদের অ্যাটম ইকোনমি এবং ই ফ্যাক্টর কমপ্লিট। এখন আমরা পরের টপিকে যাব। তো সেটা যাওয়ার আগে আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে, যে পরিবেশের জন্য ক্ষতিকর অনেক বজ্র পদার্থ আছে। সেগুলো যদি আমরা অনর্গল ব্যবহার করতে থাকি তাহলে কি পরিবেশের জন্য ক্ষতিকর হবে। কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, অন্যান্য বিষাক্ত গ্যাসগুলো উৎপন্ন হবে। তো এই পরিবেশকে রক্ষা করার জন্য আমাদের এই ক্ষতিকর বজ্র পদার্থগুলোকে পরিহার করতে হবে
এবং ভালো এবং পরিবেশ বান্ধব হতে হবে যে সকল পদার্থ, সে সকল পরিবেশ বান্ধব পদার্থ ব্যবহার নিশ্চিত করতে হবে। তো এখন আমাদের জানতে হবে ক্ষতিকর বজ্র কোনগুলো এবং পরিবেশ বান্ধব বজ্র কোনগুলো, এইগুলো আমাদের এমসিকিউতে চলে আসবে। তো যেমন ক্ষতিকর বজ্রর ভিতরে একটা পড়ে প্যারাজাইলিন, তারপরে আছে কি মার্কারি, ফরমালিন, সিএফসি এর উপাদানগুলো, সিএফসি গ্যাসগুলো আমাদের কি ক্ষতিকর। এরপরে আছে ক্লোরিনযুক্ত যে পদার্থগুলো আছে, উপাদান আছে, সেগুলো কি ক্ষতিকর। যেমন ক্লোরোফর্ম, এখানে ক্লোরিন আছে, কার্বন টেট্রাক্লোরাইড, এখানেও ক্লোরিন আছে, পরবর্তীতে যে রাসায়নিক উপাদান আছে সেটাতেও ক্লোরিন আছে। তার মানে বুঝলাম ক্লোরিন যুক্ত থাকলে সেটা ক্ষতিকর হবে। এবং উদ্বায়ী জৈব দ্রাবক যেগুলো আছে, যে উদ্বায়ী জৈব দ্রাবক, শুধু জৈব দ্রাবক না, উদ্বায়ী জৈব দ্রাবকগুলো আমাদের জন্য ক্ষতিকর। কেন ক্ষতিকর? এরা স্মোক তৈরি করে যে স্মোকের পিএইচ 2 থাকে এবং সালফার ডাই অক্সাইড গ্যাস থাকে স্মোকের ভিতরে। তো দুইটাই কি ক্ষতিকর। পিএইচ 2 মানে কত? 5.61 কম, মানে কি অ্যাসিড বৃষ্টি ঘটাবে। অপরদিকে সালফার ডাই অক্সাইডও কি থাকে, সেটা কি অ্যাসিড বৃষ্টি ঘটায় বা পরিবেশের জন্য ক্ষতিকারক। তাহলে এই আমাদের ক্ষতিকর বজ্রগুলো মনে রাখতে হবে: প্যারাজাইলিন, মার্কারি, ফরমালিন, সিএফসি, ক্লোরোফর্ম বা কার্বনযুক্ত, এবং কি আছে উদ্বায়ী জৈব দ্রাবক। উদ্বায়ী জৈব দ্রাবকে কী তৈরি হয়? স্মোকে কি থাকে? পিএইচ থাকে 2 এবং সাথে থাকে কি সালফার ডাই অক্সাইড গ্যাস। তো বাম পাশের এই উপাদানগুলো আমাদের জন্য ক্ষতিকর। এখন আমাদের উপকারী উপাদান বা পরিবেশ বান্ধব উপাদানগুলোর নাম জানতে হবে। সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড মানে কার্বন ডাইঅক্সাইড একটা বিশেষ রূপ এটা। তো এই সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড যদি আমরা ব্যবহার করি তাহলে সেটা পরিবেশের জন্য ক্ষতি করবে না। তো কিছু শর্ত মানতে হয় সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড হতে গেলে, যেমন তাপমাত্রা বা টেম্পারেচার 31.1 ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকতে হবে বা সমান হতে হবে। মানে কি বোঝাচ্ছে? 31.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অথবা তার উপরে 32-33 যে কোনো কিছু হতে পারে, সেই তাপমাত্রা এবং থাকতে হবে, এবং সাথে চাপটা হতে হবে 72.9 এটিএমের সমান অথবা বেশি। তাহলে আমরা সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড পরিবেশ বান্ধব পদার্থ সেটা পেতে কি করতে হবে? তাপমাত্রা 31.1 ডিগ্রি সেলসিয়াসের উপরে রাখতে হবে এবং চাপটা 72.9 এটিএমের উপরে রাখতে হবে। তাহলে কেবল আমরা সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড পাবো, যেটা আমাদের পরিবেশের জন্য উপকারী। আরও কিছু আছে যে আমরা ক্ষতিকর বজ্র পদার্থগুলো বাদ দিয়ে তার বদলে যে ভালো পদার্থগুলো আছে, পরিবেশ বান্ধব পদার্থ, সেগুলো ব্যবহার করব। তো যেমন শস্যদানা, ইক্ষু বা সুগার ক্যান ও কাজু বাদামের খোসা ব্যবহার করে পলিমার তৈরি করা। পলিমার উৎপাদনের ক্ষেত্রে ক্ষতিকর বজ্রগুলো বাদ দিয়ে শস্যদানা, ইক্ষু, কাজু বাদামের খোসা ব্যবহার করে পলিমার উৎপাদন করা যায়। তো আমরা ওই ক্ষতিকর বজ্রকে বাদ দেওয়ার জন্য তার বদলে এগুলো ব্যবহার করতে পারি। আরও কিছু করা যাবে, যে ভালো যে পরিবেশ বান্ধব পদার্থ দিয়ে পণ্য তৈরি করা, সেই পণ্যগুলো রিসাইক্লিং করা, এবং নিরাপত্তার মাত্রা বোঝার জন্য MSDS বা ম্যাটেরিয়াল সেফটি ডেটা শিট ব্যবহার করা। ধরো একটা উপাদান তৈরি করলাম, যেমন পটেটো। এখন MSDS বলতে বোঝায় পটেটোতে কী কী উপাদান আছে সেটা ইন ডিটেইলে লেখা থাকবে। তাহলে যে ক্রেতা সে বুঝবে এতে কী কী ক্ষতিকর পদার্থ আছে বা কী কী উপকারী পদার্থ আছে। তো তখন যদি ক্ষতিকর পদার্থ বেশি থাকে তখন তো ক্রেতা কিনবে না। এই জন্য বলা হয়েছে যে MSDS ম্যাটেরিয়াল সেফটি ডেটা শিট ব্যবহার করা হবে, যাতে করে ক্ষতিকর উপাদান পণ্যগুলো আমরা সবাই বয়কট করতে পারি। তো আমাদের এখানে যে উপাদানগুলো আছে, বাম পাশেরগুলো ক্ষতিকর বজ্র পদার্থ, ডান পাশেরগুলো পরিবেশ বান্ধব বজ্র পদার্থ, এগুলোর নাম আমাদের মনে রাখতে হবে। তো আমাদের টপিক 1-এর যে পার্টগুলো ছিল সেগুলো শেষ হয়ে গেল। তো আমরা নেক্সট টপিকে যাওয়ার আগে কিছু অঙ্ক প্র্যাকটিস করি বা MCQ প্র্যাকটিস করে যাই। তো
তো এই এমসিকিউটা দেখো তোমরা পারো কি না। আচ্ছা দেখো আমি করে দিই কি বলছে। গ্রিন কেমিস্ট্রির 12টি নীতির মধ্যে নিচের কোনটি সঠিক নয়? জাহাঙ্গীরনগরে আসছিল। তা এ নাম্বার কি দিছে? নিরাপদ দ্রাবক ব্যবহার, বজ্র পদার্থ রোধকরণ, সিতে বলছে ন্যূনতম উপজাত এবং ডিতে বলছে প্রাকৃতিক কেমিক্যাল পরিকল্পনা। এখন আমরা যে 12টা নীতি পড়েছি তার ভিতর কোনটা মিলযোগ্য নয়, সামঞ্জস্যপূর্ণ নয়, সেটাই হবে কি আমাদের অ্যান্সার। তো এখানে দেখো নিরাপদ দ্রাবক ব্যবহার ছিল, বজ্র পদার্থ রোধকরণ ছিল, ন্যূনতম উপজাত ছিল, কিন্তু প্রাকৃতিক কেমিক্যাল বলতে কিছু ছিল। ওই তো আমি বলেছিলাম যে ক্রস দিয়ে দেখাইছিলাম যে এইগুলো দেওয়া যাবে না, শুধুমাত্র যা আছে তাই হতে হবে। আমাদের অপশনে কী ছিল? মানে আমাদের 12টা নীতির ভিতরে ছিল নিরাপদ কেমিক্যাল ছিল, সেখানে কি প্রাকৃতিক কেমিক্যাল বলতে কিছু ছিল না? তাহলে এটাই হবে কি আমাদের অ্যান্সার। এখন আমরা পরের প্রশ্নে যাই, যে হাইড্রোকার্বন জ্বালানি এবং কয়লার অসম্পূর্ণ জ্বলন থেকে কোন গ্যাস উৎপাদিত হয়? এটা আমরা সবাই জানি যে সম্পূর্ণ জ্বলনে উৎপাদন হয় কার্বন ডাইঅক্সাইড এবং অসম্পূর্ণ জ্বলনে উৎপন্ন হয় কার্বন মনোঅক্সাইড। তো আমরা পরের প্রশ্নে যাই, নিচের কোনটি গ্রিন দ্রাবক? একটু আগে আমরা পড়লাম কি পরিবেশ বান্ধব পদার্থ, ওগুলোই কি গ্রিন দ্রাবক। তো অপশন দেখি, কঠিন পদার্থ বা কঠিন কার্বন ডাইঅক্সাইড, এটা তো হবেই না। যে ক্লোরিন যুক্ত আছে মানে কি, এটাও হবে না। এখানেও ক্লোরিন আছে, এটাও হবে না। সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড, এই যে এটা আমাদের মেইন অপশন, তাহলে উত্তর হবে সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড। তো সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড শর্তগুলো কী ছিল? যে তাপমাত্রা 31.1 ডিগ্রি সেলসিয়াসের উপরে হতে হবে, এর উপরে হতে হবে তাপমাত্রা, এবং চাপ কি ছিল? চাপের একটা মান ছিল, আমাদের চাপের মানটা দেখে আসি। (72.9 ATM। তাহলে চাপের মানটা কত? 72.9 ATM। এই দুইটা শর্তে সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়, যা গ্রিন দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়। তা এরই মধ্য দিয়ে আমাদের প্রথম টপিক 1 গ্রিন কেমিস্ট্রির পার্টগুলো শেষ হলো। এখন আমরা টপিক 2 একমুখী ও উভয়মুখী বিক্রিয়া নিয়ে জানব। তো এই স্লাইডে যতগুলো তথ্য দেওয়া আছে সবগুলো তথ্যই 100% ইম্পর্টেন্ট। তো আমি আরও বুঝাই দিই যে কীভাবে মনে রাখা লাগবে, তো ভোলা যাবে না কোনোটা। আমরা কি জানি বিক্রিয়া কত প্রকার? একটা একমুখী বিক্রিয়া আর একটা উভয়মুখী বিক্রিয়া। আমরা চিহ্ন দ্বারা কি জানি যে একদিকে যে চিহ্নটা যায় সেটা একমুখী এবং উভয় দিকে চিহ্ন থাকলে সেটা উভয়মুখী, এটা আমরা চিহ্ন দ্বারা জানি। তো এদের কিছু বৈশিষ্ট্য আমাদের জানতে হবে। যেমন একটা বিক্রিয়া দেওয়া আছে, উদাহরণস্বরূপ কার্বনের সাথে অক্সিজেন যুক্ত হয়ে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। তো একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে কী কী ঘটে? সমস্ত বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়, মানে কার্বন এবং অক্সিজেন যতগুলো ছিল সবগুলো একত্রিত হয়ে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছে, কোনো অংশ বাদ থাকে না। তাহলে যেহেতু বাদ থাকে না, তার মানে কি বিক্রিয়াটা রাসায়নিকভাবে পূর্ণতা পায়। তাহলে একমুখী বিক্রিয়া রাসায়নিকভাবে পূর্ণতা পায়। বিক্রিয়ায় সাম্য অবস্থা নেই, এখানে একবার কার্বন অক্সিজেন যুক্ত হয়ে কার্বন ডাই অক্সাইড তৈরি করলো, এখানে কোনো সাম্য অবস্থা নেই। এবং এখানে গ্রিভসের যে মুক্ত শক্তির পরিবর্তন ডেল জি এর পরিমাণ হবে শূন্যর চাইতে কম। গিবসের মুক্ত শক্তির পরিবর্তন ডেল জি শূন্যর চাইতে কম হবে কোথায়? একমুখী বিক্রিয়ায়। তো এই পাশের সাথে আমরা তুলনা করে এখন আমরা উভয়মুখী বিক্রিয়াটা দেখি। তো উভয়মুখী বিক্রিয়া, এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে, ক্যালসিয়াম ক্লোরাইড যুক্ত হয়েছে সোডিয়াম কার্বনেটের সাথে, উৎপাদ তৈরি করছে সোডিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম কার্বনেট।
তো উভয়মুখী বিক্রিয়া সর্বপ্রথম কে আবিষ্কার করছে, এটা এমসিকিউতে আসে। বার্থলি, বিজ্ঞানী বার্থলি 1799-এ উভয়মুখী বিক্রিয়া আবিষ্কার করেন। অপশনে দেবে অন্যান্য বিজ্ঞানী এবং বার্থলির নাম। তো আমাদের উত্তর কী হবে? উভয়মুখী বিক্রিয়া কে আবিষ্কার করে? বার্থলি। বার্থলি কোন বিক্রিয়ায় উভয়মুখী বিক্রিয়া আবিষ্কার করে? এই যে বিক্রিয়াটা দেওয়া আছে, এই বিক্রিয়াটাই হুবহু বার্থলি আবিষ্কার করে। এটাও আমাদের এমসিকিউতে চলে আসবে যে নিচের কোন বিক্রিয়াটি উভয়মুখী বিক্রিয়া আবিষ্কার হয়, মানে কোন বিক্রিয়াটির মাধ্যমে। তো দুটো ইম্পর্টেন্ট আমাদের মনে রাখতে হবে সূত্রটা, মানে সমীকরণটা, বিক্রিয়াটা আমাদের সরাসরি মুখস্থ রাখতে হবে। এখন দেখি উভয়মুখী বিক্রিয়ার বৈশিষ্ট্যটা কী। সমস্ত উৎপাদ বিক্রিয়ক উৎপাদে পরিণত হয় না। আমরা জানি কি বিক্রিয়াটি চলমান থাকে, একবার এই পাশে যায় আরেকবার বাম পাশ থেকে ডান পাশে আসে। তার মানে কি সমস্ত বিক্রিয়ক উৎপাদে পরিণত না হতেই বিক্রিয়াটা আবার উল্টো দিকে ঘটতে থাকে। তাহলে কি সমস্ত বিক্রিয়ক উৎপাদে পরিণত হয় না। বিক্রিয়া উভয় দিক থেকে শুরু করা যায়, উভয় দিক থেকে শুরু করা যায়, যে কোনো দিক থেকে বিক্রিয়াটা আরম্ভ করা যাবে এবং বিক্রিয়া অসীম সময় ধরে চলতে থাকে, যার কারণে বিক্রিয়াটি শেষ হয় না। একবার উৎপাদ থেকে বিক্রিয়ক হয়, একবার বিক্রিয়ক থেকে উৎপাদে তৈরি হয়, যার কারণে বিক্রিয়াটি কখনো শেষ হয় না, অসীম সময় ধরে চলতে থাকে। বিক্রিয়া একটা সাম্য অবস্থায় পৌঁছায়, মানে এক সময় দেখা যাবে বিক্রিয়ক উৎপাদে পরিণত হচ্ছে এবং উৎপাদ বিক্রিয়কে পরিণত হচ্ছে, হতে হতে একটা সময় দেখা যাবে যে বিক্রিয়াটা দেখে মনে হচ্ছে যে কেউ কোনো দিকে নড়াচড়া করতেছে না, মানে কোনো বিক্রিয়ক উৎপাদ হচ্ছে না, উৎপাদ বিক্রিয়ক হচ্ছে না, কিন্তু ভিতরে ঠিকই বিক্রিয়াটা ঘটতেছে। এটা হচ্ছে বিক্রিয়ায় কোনো সাম্য অবস্থা সৃষ্টি হয় এবং সাম্য অবস্থায় পৌঁছাতে চায়। গিবসের মুক্ত শক্তির পরিবর্তন উভয়মুখী বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়? 0। তো আমাদের এই শর্তগুলো জানতে হবে, শর্তগুলো থেকে আমাদের এমসিকিউ আসে। তো আমাদের উভয়মুখী বিক্রিয়া, অনেকগুলো বিক্রিয়া আছে যেগুলো উভয়মুখী, সেই বিক্রিয়াগুলো সরাসরি আমাদের মনে রাখতে হবে। বিক্রিয়ার কিছু ইনফো আছে, সেগুলো সরাসরি এমসিকিউ আসে। এখানে যে হলুদ কালার দিয়ে হাইলাইট করে দেওয়া আছে, প্রত্যেকটা হাইলাইট করা অংশ একবার না একবার এমসিকিউতে আসছে। তো এই বিক্রিয়াগুলো আমাদের মনে রাখতে হবে। তো এখানে যতগুলো বিক্রিয়া আছে আমরা খাতা কলমে করে করে মনে রাখবো। তো আমি কিছু ধরাই দেই, যেমন হাইড্রোজেন এবং আয়োডিন যুক্ত হয়ে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করে। এখানে তাপমাত্রাটা কত ছিল? 450 ডিগ্রি সেলসিয়াস। এটা ডিটেক এমসিকিউতে মেডিকেলে আসছে। ঠিক একইভাবে ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়া করে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করছে। এর তাপমাত্রা কত? 550 ডিগ্রি সেলসিয়াস হতে হবে। এখানে আবার শর্ত কি? এটা অবশ্যই বদ্ধ পাত্রে হতে হবে, কারণ যদি খোলা পাত্রে হয় তখন কার্বন ডাইঅক্সাইডটা উড়ে যাবে, কিন্তু বদ্ধ পাত্রে কার্বন ডাইঅক্সাইডটা উড়ে যাবে না। এর জন্য শর্ত কি? বদ্ধ পাত্রে হতে হবে। আরেকটা বিক্রিয়া কি? কপার সালফেট এটা 5 অণু পানি, এটা বিক্রিয়া করে কপার সালফেট এবং 5 মোল পানি উৎপন্ন করে। তো এখানে তাপমাত্রা কত? 260 ডিগ্রি সেলসিয়াস। তারপরের বিক্রিয়াতে আবার কি বলছে? নাইট্রোজেন এবং হাইড্রোজেন যুক্ত হয়ে অ্যামোনিয়া তৈরি করে। এই বিক্রিয়াটা সবাই জানে। এখানে জানতে হবে যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন যে বিক্রিয়া করলো, এদের 100%-এর কত পার্সেন্ট উৎপাদে পরিণত হয়? সেটা হচ্ছে 7%। মানে নাইট্রোজেন এবং হাইড্রোজেন যুক্ত হয়ে অ্যামোনিয়া তৈরি করে, সেটা মাত্র 7%টা অ্যামোনিয়ায় পরিণত হয়। তো বাকি বিক্রিয়াগুলো আমরা দেখে নেব, যেগুলো আমাদের এমসিকিউতে ম্যাথ করার ক্ষেত্রে লাগবে। মানে বিক্রিয়া কীভাবে সম্পূর্ণ হচ্ছে সেটা আমাদের জানতে হবে। আরেকটা বিক্রিয়া কি? N2O4 বিক্রিয়া করে 2NO2। এই বিক্রিয়াটা এভাবে মুখস্থ রাখতে হবে। তো বাকি বিক্রিয়াগুলো এইভাবে দেখব। এখানে CH3CO C2H5 প্লাস পানি বিক্রিয়া করে C2H5OH এবং CH3COOH উৎপন্ন করছে। তো এটা কি একটা উভয়মুখী বিক্রিয়া? এখানে আছে কি? পানি, এইটার সাথে যুক্ত হয়েছে কি? পানি। তো এমসিকিউ অপশনে যদি এই পানির বদলেই সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দেয়, সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে, তাহলে বিক্রিয়াটা হয়ে যাবে একমুখী। মানে পুরো বিক্রিয়ার প্রসেস একই থাকবে, শুধু পানি থাকলে হবে উভয়মুখী
এবং পানি না থেকে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে তাহলে হয়ে যাবে একমুখী বিক্রিয়া। এটাও এমসিকিউতে আসে। তা আয়রন প্লাস পানি যুক্ত করে মরিচিকা প্লাস হাইড্রোজেন উৎপন্ন করে, এটা আমাদের জানতে হবে। আরেকটা বিক্রিয়া অ্যাস্টারের যে অ্যাস্টারিফিকেশন বিক্রিয়াটা আছে, এটাও কিন্তু একটা উভয়মুখী বিক্রিয়া। এটাও আমাদের এমসিকিউতে আসবে বা আসে, জেনে রাখা উচিত। তো একমুখী ও উভয়মুখী বিক্রিয়ার যে শর্তগুলো আছে এগুলো আমরা জানলাম। উভয়মুখী কিছু বিক্রিয়া, ইম্পর্টেন্ট বিক্রিয়া জানলাম, সেগুলোর তথ্য জানলাম। এখন এই উভয়মুখী বিক্রিয়া একে কিন্তু একমুখী বিক্রিয়াতে রূপান্তর করা যায়। তো এই উভয়মুখী বিক্রিয়াকে একমুখী বিক্রিয়া করার কৌশলটা আমাদের বুঝতে হবে। উভয়মুখী বিক্রিয়াকে একমুখী বিক্রিয়া কিভাবে বানাবো? তো উৎপাদ অধক্ষিপ্ত করা, এটা একটা শর্ত। উৎপাদকে অধক্ষিপ্ত করলে নিচে তলানি জমবে, যার ফলে বিক্রিয়াটা অসম্পূর্ণ থেকে যাবে না, আর বিক্রিয়াটা সম্পূর্ণ হয়ে যাবে। এবং উৎপাদকে রাসায়নিকভাবে সরিয়ে নেওয়া, একটা উৎপাদকে সরিয়ে নিলাম, যার ফলে বিক্রিয়ার সামঞ্জস্যটা আর রক্ষা হবে না, বিক্রিয়াটি একমুখী হয়ে যাবে। এবং খোলা পাত্রে গ্যাসীয় উৎপাদ অপসারণ, যেমন এই বিক্রিয়াটা দেখো, যে 2 নম্বর বিক্রিয়া উভয়মুখীর এই বিক্রিয়াটা, এটা কি বদ্ধ পাত্রে ছিল। এই বিক্রিয়াটা যদি বদ্ধ পাত্রে না করে আমরা খোলা পাত্রে করতাম তাহলে কি কার্বন ডাইঅক্সাইডটা উড়ে যেত উপরের দিকে, যার কারণে কি সামঞ্জস্য রক্ষা হইতো না, তখন কি সেটা একমুখী বিক্রিয়া হয়ে যেত। এখন আমাদের একটা নোট জানতে হবে, এই নোটটা আমাদের মুখস্থ রাখতে হবে। এখানে বেশি বুঝতে গেলে সমস্যা, এই জায়গাটা কি বিক্রিয়ার হারের ওপর, মানে আরের ওপর, রেট অফ রিয়াকশন, বিক্রিয়ার হার এর ওপর বিক্রিয়কের প্রভাব আছে শুধুমাত্র একমুখী বিক্রিয়ায়। কিন্তু সেই বিক্রিয়াটাই যদি উভয়মুখী বিক্রিয়া হয়ে যায়, উভয়মুখী বিক্রিয়া, সেই বিক্রিয়াটা উভয়মুখী যদি হয় তাহলে কি হবে? উভয়মুখী বিক্রিয়াতে বিক্রিয়কের কোনো প্রভাবক থাকবে না। তার মানে কি বিক্রিয়ার হারের ওপর বিক্রিয়কের প্রভাব আছে শুধুমাত্র একমুখী বিক্রিয়ায়, কিন্তু উভয়মুখী বিক্রিয়াতে হারের ওপর বিক্রিয়কের কোনো প্রভাব নেই। এই লাইনটা এইভাবে মুখস্থ রাখতে হবে। তা আমাদের এই টপিকটা আমরা পরবর্তী স্লাইডে যাই সম্পূর্ণ করার জন্য। রাসায়নিক সাম্য অবস্থা আমাদের 2 নম্বর টপিক শেষ। এখন আমাদের 3য় টপিকে চলে আসছি, রাসায়নিক সাম্য অবস্থা। এখানে রাসায়নিক সাম্য অবস্থার কিছু অংশ দেওয়া আছে, বাকি অংশ আমরা পরের ক্লাসে জানবো। এটা আমাদের শেষ স্লাইড। তো রাসায়নিক সাম্য অবস্থা বলতে কি বোঝায়? রাসায়নগতভাবে বা একটা বিক্রিয়ায় সাম্য অবস্থার কী কী শর্ত থাকে এবং কী কী বৈশিষ্ট্য থাকে সেটা এই টপিকে আলোচনা করা হয়। যেমন একটা বিক্রিয়ার রাসায়নিক সাম্য তখনই থাকবে যখন কিছু শর্ত থাকবে। শর্ত কয়টা? 4টা। এই 4টা হুবহু মনে রাখতে হবে। এক কি প্রভাবকের ভূমিকাহীনতা, সাম্যের স্থায়িত্ব, উভয় দিক থেকে সুগম্যতা এবং বিক্রিয়ার অসম্পূর্ণতা। মানে বোঝা কি যাচ্ছে উভয়মুখী বিক্রিয়ারই বৈশিষ্ট্য না এই 4টা। এবং রাসায়নিক সাম্য অবস্থা থাকে কার? উভয়মুখী বিক্রিয়ার। তাহলে 4টা মনে রাখবো: প্রভাবকের ভূমিকাহীনতা, সাম্যর স্থায়িত্ব, উভয় দিক থেকে সুগম্যতা এবং বিক্রিয়ার অসম্পূর্ণতা। এখানে সম্পূর্ণতা নয় কিন্তু অসম্পূর্ণতা। এবং এখানে যে নিয়ামকগুলো থাকে 4টা নিয়ামক, এই 4টা নিয়ামকও এমসিকিউতে আসে, মনে রাখতে হবে। এক তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা। এখানে একটু এক্সট্রা আছে, সেটা কি নিষ্ক্রিয় গ্যাস। তাহলে সাম্য অবস্থার নিয়ামক কয়টি? 4টি: তাপ, চাপ, ঘনমাত্রা এবং নিষ্ক্রিয় গ্যাস। এখন আসি সাম্য অবস্থার বৈশিষ্ট্য। সাম্য অবস্থার বৈশিষ্ট্য কি? দ্রবণের সম্পৃক্ত অবস্থায় ঘটে। মানে কি একটা দ্রবণ যখন সম্পৃক্ত অবস্থায় থাকে ঠিক তখনই রাসায়নিক সাম্য অবস্থা ঘটে, মানে রাসায়নিকভাবে বিক্রিয়াটা সাম্য অবস্থায় পৌঁছায়। অসম্পৃক্ত অবস্থায় থাকলে সেটা কিন্তু হবে না। 2 নম্বর শর্ত কি? উভয় বিক্রিয়ার গতির হার সমান হতে হবে। মানে রেট অফ ফরওয়ার্ড, মানে সামনের দিকে বিক্রিয়ার হার, এবং রেট অফ ব্যাকওয়ার্ড, পিছনের দিকে বিক্রিয়ার হার সমান হতে হবে। ঠিক তার ফলে কি আমাদের রাসায়নিক সাম্য অবস্থা তৈরি হবে। 3 নম্বর শর্ত কি? ক্লোজ সিস্টেমে হতে হবে। অবশ্যই বদ্ধ পাত্রে, একটু আগে জানলাম, বদ্ধ সিস্টেমে হতে হবে। এবং
সমসত্ব, অসমসত্ব, আয়নিক হতে পারে, মানে তিনটা ধরনের বিক্রিয়াই হতে পারে। এই টপিকটা আমরা একটু পরে জানবো। তো এখন আমরা দেখব গিবসের মুক্ত শক্তির পরিবর্তন ডিএলজি শূন্য হয়, এটাও আমরা জানছি। এইটা গুরুত্বপূর্ণ যে I53 এইটা দ্বারা সাম্য অবস্থার শনাক্ত করা হয়। একটা বিক্রিয়া যে সাম্য আছে না সাম্য নাই, সেখানে তেজস্ক্রিয় I53 দ্বারা পরীক্ষার মাধ্যমে বোঝা যায় যে বিক্রিয়াটি কতটুকু সাম্য অবস্থায় আছে বা সাম্য অবস্থা শনাক্ত করা যায়। এখন এই যে সমসত্ব, অসমসত্ব, আয়নিক নিয়ে এখন জানি। সাম্য অবস্থার প্রকার আছে, কয়টা প্রকার? সমসত্ব, অসমসত্ব, আয়নিক, এগুলো এমসিকিউতে আসে। সমসত্বতে দেখো যে বিক্রিয়া, এখানে যে বিক্রিয়াটা সম্পূর্ণ আছে, এখানে প্রত্যেকটা উপাদানের রাসায়নিক অবস্থান কেমন? হাইড্রোজেন গ্যাসীয় অবস্থায় আছে, আয়োডিন গ্যাসীয় অবস্থায় আছে এবং হাইড্রোজেন আয়োডাইডটা কি গ্যাসীয় অবস্থায় আছে। তিনজনই সেম অবস্থায় আছে এবং তিনজনই গ্যাস। এই মাত্র শর্তেই এটা কি হবে? সমসত্বতে রূপান্তরিত হবে, মানে সমসত্ব সাম্য অবস্থা। আরেকটা কি আছে? অসমসত্ব সাম্য অবস্থা। দেখো তার মানে কি সমসত্বের উল্টা হবে। এখানে সলিড আছে, এখানে সলিড, এখানে কি গ্যাস, মানে কি সলিড এবং গ্যাসের মিশ্রণ বা লিকুইড গ্যাসের মিশ্রণ, সলিড লিকুইডের মিশ্রণ, মানে ভিন্ন ভিন্ন রকম থাকলে সেটা কি হতে হবে? তাহলে অসমসত্ব সাম্য অবস্থা হতে হবে। অবশ্যই বিক্রিয়া বদ্ধ পাত্রে হতে হয়, কারণ এটা কি উভয়মুখী বিক্রিয়া। আয়নিক, আয়ন মানে কি গলিত, গলিত মানে কি অ্যাকুয়াস। ঠিক তেমনই আয়নিক বলতে বোঝায় অ্যাকুয়াস, মানে বিক্রিয়ক অ্যাকুয়াসে আছে, উৎপাদকই অ্যাকুয়াস অবস্থায় আছে, ওএইচও অ্যাকুয়াস অবস্থায় আছে, মানে তিনটা সেম অবস্থায় থাকবে কিন্তু অ্যাকুয়াসে থাকবে, গলিত অবস্থা থাকবে। ঠিক তখনই হবে এটা কি আয়নিক সাম্য অবস্থা। এখন দেখো একটা মিল আছে, সমসত্বতে সবগুলোই গ্যাসীয় এবং আয়নিকে সবগুলোই অ্যাকুয়াস। তাহলে এটা কি আয়নিকটা একটু সমসত্বের মতো বৈশিষ্ট্য প্রকাশ করতেছে না? তাহলে আয়নিকও এক প্রকার সমসত্ব, এক প্রকার সমসত্ব বিক্রিয়া বলা যায়। কাকে? আয়নিককে। তো এর মাধ্যমে আমাদের আজকের পড়াটা শেষ হচ্ছে। এখন আজকে আমরা কয়টা টপিক পড়লাম? তিনটা টপিক। তিনটা টপিকের ভিতরে আমাদের যে ইনফোগুলো আছে আমাদের সবগুলো ইনফো মনে রাখার চেষ্টা করতে হবে এবং প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। তা আমরা একবার কুইক রিভিশন দিই। টপিক অনেকই ছিল। গ্রিন কেমিস্ট্রি, গ্রিন কেমিস্ট্রিতে কী থাকে? অনেকগুলো ব্যাপার নিয়ে আলোচনা করা হয়। তার ভিতর কি কয়লাতে থাকে কার্বন এবং সালফার, কার্বন থেকে কার্বন ডাইঅক্সাইড, সালফার থেকে সালফার ডাইঅক্সাইড, এদের কিছু ইনফো জানতে হবে। তারপরে আমাদের 12টা নীতি জানতে হবে, এখানে বিজ্ঞানী দুজনের নাম জানিয়ে রাখতে হবে। এরপরে কি আছে? অ্যাটম ইকোনমি অ্যান্ড ইফেক্টর। অ্যাটম ইকোনমি কী, কেন ব্যবহার করা হয়? কোনো বিক্রিয়ার গ্রেনার ব্যবহার করার জন্য অ্যাটম ইকোনমির সূত্রটা জানতে হবে। কাঙ্ক্ষিত উৎপাদের ভর ভাগ বিক্রিয়কের মোট ভর, এটা দিয়ে করলে হবে, অথবা উৎপাদের মোট ভর, এটা দিয়েও করতে হবে। একটা এমসিকিউ আছে, এটা প্র্যাকটিস করবে নিজে। এরপরে ইফেক্টর নিয়ে জানা আছে। এরপর কি? পরিবেশের জন্য ক্ষতিকর বজ্র পদার্থ এবং ভালো বজ্র পদার্থ। এর ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট কি? সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড। তা এখানে যে তথ্যগুলো আছে, যেমন তাপমাত্রা কত, চাপ কত থাকতে হয়, এটা মনে রাখতে হবে। এখানে এমসিকিউ 3টা গেল। এখন আমাদের আছে একমুখী উভয়মুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়ার মনে রাখতে হবে বৈশিষ্ট্যগুলো, উভয়মুখী বিক্রিয়ার বৈশিষ্ট্যগুলো, কে আবিষ্কার করছে এবং কোন বিক্রিয়াতে আবিষ্কার হয়েছে উভয়মুখী বিক্রিয়া, এগুলো জানতে হবে। এখানে কিছু উভয়মুখী বিক্রিয়া দেওয়া আছে, এগুলো আমাদের সবগুলো মনে রাখতে হবে। সবগুলোর হলুদ কালারে করা তথ্যগুলো মনে রাখতে হবে। এই বিক্রিয়াটা ইম্পর্টেন্ট। এখানে পানির বদলে সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করলে বিক্রিয়াটা কী হচ্ছে? একমুখী বিক্রিয়া। এবং অ্যাস্টারিফিকেশন বিক্রিয়াও কি একটা উভয়মুখী বিক্রিয়া। আবার উভয়মুখী বিক্রিয়াকে একমুখী বিক্রিয়া করার যে 3টা কৌশল আছে সেটা জানতে হবে। এই শর্তটা আমাদের মনে রাখতে হবে। এখন রাসায়নিক সাম্য অবস্থা, এখানে কি 4টা শর্ত আছে, 4টা নিয়মক আছে, মনে রাখতে হবে। বৈশিষ্ট্য কতগুলো মনে রাখতে হবে। I53 দ্বারা কি সাম্য অবস্থা শনাক্ত করা হয়, এটা মনে রাখতে হবে। সাম্য অবস্থার প্রকারভেদগুলো জানতে হবে। এগুলো সরাসরি এমসিকিউ আসে। তো ধন্যবাদ।
আজকের সম্পূর্ণ ক্লাসটা করার জন্য। আশা করি বাকি ক্লাসগুলো আমাদের অতি শীঘ্রই আপলোড করা হবে। তো এটা ছিল আমার প্রথম ক্লাস, তো যার কারণে হাতের লেখা হয়তো খারাপ হয়েছে অথবা কথায় হয়তো কোনো সমস্যা আছে মাইকে, তো প্লিজ ইগনোর দ্য প্রবলেম। তো ধন্যবাদ আবারও, আসসালামু আলাইকুম।